আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হাজিরি স্যারের বইয়ের প্রতিটি টপিক ধরে ধরে ভিডিও বানাচ্ছি। ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর মোট 16টি ভিডিওতে তোমাদের এই পুরোটা চ্যাপ্টার কভার করবো ইনশাল্লাহ। এই যে তোমাদের 16টা ভিডিওর মোটামুটি লিস্টের মতো দিয়ে দিচ্ছি যে কোন কোন টপিক নিয়ে ভাগ করছি। আজকে আমাদের টপিক হচ্ছে 4.1। আজকে আমাদের ভিডিও নাম্বার 1। আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার ইন ডিটেলস ভিডিও দিছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। চলো আজকে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আজকে আমাদের টপিক হচ্ছে 4.1 রাসায়নিক বিক্রিয়া গ্রিন কেমিস্ট্রি। আমি ফার্স্টে আমার নোট থেকে তোমাকে পড়াবো, তারপরে হচ্ছে বই দেখায় দিব এবং লাস্টে আমরা এমসিকিউ সলভ করবো। জানো এই একটা ভিডিও দেখলে তোমার পুরো টপিকটাই পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার হয় ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকে টপিক হচ্ছে রাসায়নিক পরিবর্তন, টপিক 4.1। এটা দিয়ে আমাদের পড়া শুরু। আসো আমরা কিছু পড়া শুরু করি এখান থেকে। এটা হচ্ছে আমার নোট, এখান থেকে ফার্স্টে তোমাকে পড়াবো, দিয়ে বই দেখায় দিব। দেখো, শিল্প কারখানায় জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা পোড়ানো হয়। এটা হচ্ছে তোমার প্রথম একটা কোশ্চেন যে আমাদের শিল্প কারখানায় যে জ্বালানি সেখানে কি কি ব্যবহার করা হচ্ছে। আমরা মেইনত মিথেন ইউজ করি, ঠিক আছে, CH4 যেটাকে প্রাকৃতিক গ্যাস বলা হচ্ছে, এবং কয়লা মানে হচ্ছে কার্বন, ঠিক আছে। আমরা এইটা কি হয়, কার্বন, এটা হচ্ছে পোড়ানো হয় এবং কার্বনে সালফার থাকে। তোমরা যখন চ্যাপ্টার 5 পড়বা, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5, ওখানে দেখবা যে এইখানে কিছু কথা লেখা আছে এই সালফার এই কয়লা সম্পর্কে, ঠিক আছে। আপাতত আমরা জাস্ট জেনে রাখি যে কয়লাতে সালফার থাকে। আচ্ছা, এটা তোমার দুইটা এমসিকিউ এখান থেকে পড়া হলো। এরপরে দেখো, কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড সম্পর্কে তোমাকে দুইটা জিনিস পড়তে হবে। তোমরা যারা এইচএসসি দিয়ে আসছো তো অলরেডি, যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, তো সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যারা পড়ছো সেখানে দেখবা যে লেখা আছে গ্রিন হাউস গ্যাস সম্পর্কে। তো তুমি কি বলতে পারো যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে। আচ্ছা, সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে, সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে, ঠিক আছে। এই সালফার ডাই অক্সাইড এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এটা যখন আমরা সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার করবো তখন বিস্তারিত তোমাকে ওখানে সুন্দর করে শিখাবো যে কোন কোন গ্যাস বা কোন কোন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তখন আমরা বিস্তারিত শিখবো। জাস্ট এই অধ্যায় যতটুকু আছে তোমাকে ততটুকু এখানে দেখাচ্ছি। এখান থেকে তোমাকে মনে রাখতে হবে যে বায়ু দূষক কারা কারা। বায়ু দূষক হচ্ছে এই সালফার ডাই অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, দুইটা গ্যাসই বায়ু দূষক হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর আসো গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতি কয়টি আছে? এটা তোমার একটা এমসিকিউ, ঠিক আছে। এটা তোমার একটা এমসিকিউ। কয়টা নীতি আছে? 12টা নীতি আছে। আচ্ছা, এখন তুমি বলবা যে আমাকে কি 12টা নীতি মুখস্থ করতে হবে? অ্যান্সার হচ্ছে না। তোমাকে জাস্ট আমি দুইটা জিনিস দেখাই দিব, এই দুইটা জায়গায় তোমাকে একটু উল্টাপাল্টা করবে। কোন কোন দুইটা দেখো, এই যে এখানে একটা টিক দিবা আর এখানে একটা টিক দিবা তোমার বইয়ের। কারণ দেখো এখানে লেখা আছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। তোমার অপশনে কি করবে জানো? তোমাকে বলবে হচ্ছে মনে করো সর্বোত্তমের না দিয়ে মনে করো নিম্ন হচ্ছে অ্যাটম ইকোনমি দিল, বা এখানে লেখা আছে ন্যূনতম উপজাতক, এখানে মনে করো দিল সর্বোচ্চ উপজাতক বা সর্বোত্তম উপজাতক। তো তোমাকে আসলে এই সবগুলো অপশনের মধ্যে তোমাকে একটু উল্টাপাল্টা করবে এটা জায়গায়। যেমন এখানে একটা আছে যে ন্যূনতম দ্রাবক, এই ন্যূনতম না হয় তোমার মনে করো সর্বোত্তম দ্রাবক দিয়ে দিল। তো এই জায়গাগুলো বাদে না আর কোনো চেঞ্জ করার জায়গা নাই তোমার এখানে। সুতরাং তুমি এই তিনটা পয়েন্টের উপর ফোকাস দিবা যে এইখানে যেন উল্টাপাল্টা না হয়। তোমার কোশ্চেনটা কি দিবে জানো? বলবে যে গ্রিন কেমিস্ট্রি, প্রথম কোশ্চেন তো গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টি। সেকেন্ড কোশ্চেন দিবে যে গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে কোনটি সঠিক নয়, এভাবে তোমাকে কোশ্চেন দিবে, ঠিক আছে। আচ্ছা, এটা বাদাও তোমার এখান থেকে গ্রিন কেমিস্ট্রির কয়টা নাম পড়তে হবে। এটার অপর নাম হচ্ছে বিনাইন বা ক্লিন বা সাস্টেইনেবল এনার্জি, ওকে, বা সরি সাস্টেইনেবল কেমিস্ট্রি। বিনাইন কেমিস্ট্রি, ক্লিন কেমিস্ট্রি বা সাস্টেইনেবল কেমিস্ট্রি, এটা কিন্তু বিসিএস দিয়েও মনে রাখতে পারো ইংলিশ নামগুলা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ম্যালিক অ্যানহাইড্রেট। তোমার বইয়ে এইটার সংকেত দেওয়া আছে, এটা অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়, ঠিক আছে। ম্যালিক অ্যানহাইড্রাইডের সংকেত কি? এটা হচ্ছে 423 মনে রাখতে পারো, 423 মানে CHO 423 মানে C4H2O3, বুঝতে পারছো? আচ্ছা, তা তোমার বই থেকে সবগুলো পয়েন্ট জাস্ট একবার রিডিং দিয়ে রাখবা, কিন্তু তুমি মেইনত মানে ফোকাস দিবা হচ্ছে এই তিনটা পয়েন্টে, ওকে। এই তিনটা পয়েন্ট তুমি সুন্দর করে জাস্ট নামটা মনে রাখবে, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, ন্যূনতম দ্রাবক আবার ন্যূনতম উপজাতক, ওকে। এখানে যেন তুমি গোলমাল না করো। আচ্ছা, এখন দেখো তোমার গ্রিন কেমিস্ট্রির উদ্দেশ্যটা কি। এটা হচ্ছে তোমার পরিবেশ দূষক ক্লোরিন, ঠিক আছে, পরিবেশ দূষক ক্লোরিনকে বর্জন করা। এটা তোমার একটা এমসিকিউ, ওকে। যে তুমি এই গ্রিন কেমিস্ট্রি যে 12টা নীতি পড়লা, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তুমি হচ্ছে পরিবেশ দূষক ক্লোরিনকে বর্জন করবে। এখন দেখো এই যে ম্যালিক অ্যানহাইড্রাইড, এটা উৎপাদনের আমরা দুইটা পদ্ধতি আছে, এর মধ্যে আবার কোনটা ভালো সেটা আমরা দেখবো। এখন দেখো ম্যালিক অ্যানহাইড্রাইড উৎপাদন পদ্ধতি জানার আগে তোমার একটা সংকেত জানতে হবে না? সংকেত তোমাকে দেখো শিখালাম, কি শিখালাম? 423 মনে রাখবা, ওকে, মানে C4H2O3,
O3। ওকে, সহজ না? আচ্ছা, এরপর দেখো ম্যালিক অ্যানহাইড্রেট উৎপাদনে কি কি আছে দেখো, বেনজিন আর বিউটেন, বেনবিউ, হ্যাঁ, বেনজিন আর বিউটেন। এখন বেনজিনেরও জারণ হচ্ছে, বিউটেনেরও জারণ হচ্ছে, কিন্তু এই দুটার মধ্যে আবার তোমার কোশ্চেন কি দিবে জানো? তোমাকে কোশ্চেন দিবে যে এই দুটার মধ্যে সুবিধাজনক কে? সুবিধাজনক হচ্ছে তোমার বিউটিনের জারণ। ওকে, এটা আশা করি ভুল করবা না, এটা যেন ঠিক থাকে। আচ্ছা, এরপর দেখো স্মোক সম্পর্কে তোমাকে পড়তে হবে। স্মোক মানে কি? স্মোক মানে তোমার হচ্ছে SMOG, তাই না? স্মোক মানে হচ্ছে স্মোক, প্রথমে কথা, প্লাস ফগ। এখন এখান থেকে তোমাকে কি কি জিনিস জানতে হবে দেখো, স্মোক এর এস আছে না, এসতে মনে রাখবে এখানে সালফার ডাই অক্সাইড হচ্ছে কি মেইন গ্যাস, ঠিক আছে? এই সালফার ডাই অক্সাইড গ্যাস থাকে, এই জন্য তোমার কি কি হবে দেখো, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া হবে, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া হবে। এবং এটার পিএইচ কত? 2। এটাকে মনে রাখার সহজ একটা টেকনিক আমি এখানে বক্স করে লিখে রাখছি, দেখো এই বক্সের দিকে তুমি ফোকাস দাও। আচ্ছা, যারা রাজশাহীতে থাকো বা হচ্ছে অন্য কোথাও থাকো, তারা এই জায়গাটার নাম অনেক সময় শুনে থাকবে যে C&B, এভাবে বলে যে C&B এর মরে যাবো। যেমন আমাদের রাজশাহীর খুব ফেমাস একটা জায়গা হচ্ছে C&B। উইকেন্ডে সবাই মনে করো ওখানে ঘুরতে যায়, ওখানে ফাস্ট ফুডের দোকান আছে বা ঘোরার জায়গা আছে, চাটা খাওয়ার জায়গা আছে, সুন্দর একটা জায়গা। তো আমি এটা এভাবে মনে রাখছিলাম যে স্মোক বিষয়টা কেমন, মনে করো সিএনবি তে অনেক মানুষ যেহেতু যাচ্ছে, তাহলে ওখানে বায়ু দূষণ হচ্ছে, এভাবে মনে রাখতে পারো যে স্মোক কোথায় হচ্ছে, সিএনবি তে হচ্ছে। ঠিক আছে, মানে কি দেখো, এন তে হচ্ছে নিউমোনিয়া আর বি তে ব্রঙ্কাইটিস, এই দুটো আমার ভুল হতো, মনে থাকতো না যে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ছিল, এটা মানে স্মোকের মানে সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকলে কি কি হয়, এটা আমার ভুল হতো। আচ্ছা, স্মোকের এস তে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, আর 2 যেটা আছে না, 2 তে মনে রাখবো এটা পিএইচ টা হচ্ছে 2। ওকে, এটা আশা করি ভুল যেন না হয়, এটা খুব সহজে তোমাকে মনে রাখাই দিলাম। এরপরে আসো আমাদের এটা, ভেজিটেবল অয়েল থেকে তুমি কি তৈরি করবা? ভেজিটেবল অয়েল থেকে বায়ো ডিজেল তৈরি তৈরি করলে উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়, এটাই তোমার এমসিকিউ। কি দিবে তোমাকে, বলবে যে ভেজিটেবল অয়েল থেকে বায়োডিজেল বানাচ্ছ, তখন উপজাতক হিসেবে কোনটিকে পাওয়া যায়? গ্লিসারিন বা অন্যান্য অপশন দিয়ে দিল, সুতরাং এটা মনে রাখবে তোমার কি হবে, গ্লিসারিন পাওয়া যায় উপজাতক হিসাবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা তোমার বইয়েরই লাইন সব। এরপরে আসো কয়েকটা জিনিস, যেমন সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, এগুলো তোমার বই আপাতত নাই, বাট এক্সট্রা কবির স্যারের বই থেকে নিয়ে এখানে লিখছি আমি। দেখো গ্রিন কেমিস্ট্রির উদাহরণ কি কি আছে এটা একটু পড়তে হবে, যে শস্য দানা, ইক্ষু বা সুগার কেন ও কাজু বাদামের খোসা থেকে পলিমার উৎপাদন পদ্ধতি। পলিমার উৎপাদন পদ্ধতি, যারা অর্গানিক কেমিস্ট্রি পড়ছো বা পলিমারের নাম তো শুনছো, তাই না? এই যে পলিথিন একটা, পলিথিন তো দেখছো সবাই, পলিথিন একটা কিন্তু তোমার পলিমার, ঠিক আছে? তো এই যে দেখো তুমি বিভিন্ন জিনিস থেকে, মনে করো কাজু বাদামের খোসা থেকে তুমি পলিমার বানাচ্ছ, মানে তুমি একটা ভালো কাজ করতেছো না? দেখো তোমার হচ্ছে কাজু বাদাম থেকে পলিমার বানাচ্ছ, বা মানে মেনত হচ্ছে তুমি এইগুলা জিনিস থেকে, মানে কাজু বাদামের খোসা তো কোনো কাজে লাগতেছে না, বা শস্য দানার খোসা, এইগুলা থেকে তুমি কি করছো, পলিমার বানাচ্ছ একটা জিনিস, ঠিক আছে? সো এইটা উৎপাদন করছে কে? গ্রিন কেমিস্ট্রির উদাহরণ এটা। ওকে, আচ্ছা, এরপরে আসো সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে তোমাকে প্রথম জিনিসটা জানতে হবে, এটা টেম্পারেচার কত। টেম্পারেচার হচ্ছে 31.25 ডিগ্রি সেন্টিগ্রেড। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচার কত? 31.25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এটা চাপ কত? চাপ হচ্ছে 72.9 অ্যাটমসফিয়ার। বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট, এই দুটো অবশ্যই অবশ্যই মুখস্থ করবা, ঠিক আছে? আর যদি খুব কষ্ট হয় মনে রাখবা যে 31-এর ডবল করলে কথা হয় 60, মানে 60-এর কাছাকাছি 72 এভাবে ধরে নিতে পারো। তো হচ্ছে 31 বা 32-এর মনে করো ডবল করলে 72 হয়, এরকম। তো তাপমাত্রা চাপ মনে রাখলা। এরপরে দেখো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে এই সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, এটা তোমার একটা এমসিকিউ। ওকে, এটা তোমার একটা এমসিকিউ, যে নিচের কোনটি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। তো অপশন দিবে কার্বন ডাইঅক্সাইড, সেকেন্ড অপশন দিবে কার্বন মনোক্সাইড, 3 নম্বর অপশন মনে করে দিল সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, আর 4 নম্বর মনে করে দিল সবগুলি বা কোনোটি নাই। বুঝতে পারছো? তো তোমাকে স্পেসিফিক ভাবে পড়তে হবে যে তোমার এই অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে কে। আচ্ছা, এইটুকু যেহেতু তোমার পড়া হইলো, এরপরে দেখো ওজোন স্তরের ক্ষয় রোধে সিএফসি এর বিকল্প হিসাবে এইচসিএফসি ব্যবহৃত হয়। এটার জীবনকাল কত? 2 থেকে 10 বছর। এটার উৎপাদনে খরচ বেশি। এগুলো তুমি আবার পড়বা তুমি যখন সেকেন্ড পেপার কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার পড়বা, ঠিক আছে? তখন তুমি এগুলো সব বিস্তারিত পড়বা, বাট এই চ্যাপ্টারে একটু টাচ দিয়ে গেলাম তোমাকে, ঠিক আছে? যে সিএফসি এর বিকল্প হিসেবে এইচসিএফসি ব্যবহার করা হয়, যেটার জীবনকাল 2 থেকে 10 বছর। আপাতত মনে রাখো, এবং সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডটা বেশ গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে আসো আমরা বইয়ে চলে যাই, আমার নোট পড়ানো শেষ ফার্স্ট টপিকে 4.1 এর। এখন আসো আমরা নোটের মানে বই দাগানো শুরু করি। আচ্ছা, এখান থেকে তোমাকে আরেকটা কথা বলে দিই, এই যে দেখো বইয়ের এই সাইডে যে এমসিকিউ গুলো আছে না, এগুলো কখনোই বাদ দিবা না। দুইটা জিনিস বাদ দিবা না বই থেকে, একটা হচ্ছে অনুশীলনীর কোশ্চেন, অনুশীলনীর এমসিকিউ,
এইটা একটা প্লাস হচ্ছে এই টাইপ, এই বক্স টাইপ এমসিকিউ গুলো এগুলো কখনোই বাদ দেওয়া যাবে না, কারণ এখান থেকে তোমার ঘুরে ফিরে কোশ্চেন আসবে। আচ্ছা, তো দেখো আমি যে কাজটা করছি, মনে করো আমার তো এইগুলোর অ্যান্সার তো বারবার বইয়ের শেষে দেওয়া থাকে, তাই না, মানে চ্যাপ্টারের শেষে কষ্ট করে উল্টানো লাগে। এই জন্য তুমি কি করবে, বইয়ের যে কোনো একটা জায়গায়, মনে করো আমি যখন লিখে রাখছি এরকম, তুমি বইয়ের যে কোনো একটা জায়গায় মনে করো ওই পেজেই যে কোশ্চেনটা, মনে করো এখানে কোশ্চেনটা আছে তো, এটার কোশ্চেনের অ্যান্সারটা লিখে রাখবা যাতে তোমার বারবার উল্টানো না লাগে। এবং এই কোশ্চেনগুলো যেন পড়া হয়, অনেক সময় আমরা অলসতার কারণেই পড়ি না, যে আবার উল্টায় ওখানে যাব, তার চেয়ে বরং একবার এখন পড়ে যাই, পরে পড়বো, কিন্তু পরে আসলে পড়া হয় না, কিন্তু পড়ে রাখতে হবে। আচ্ছা, আসো আমরা বই দেখানো শুরু করি। দেখো, শিল্প কারখানায় জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস CH4 এবং কয়লা পোড়ানো হয়, এবং কয়লাতে সালফার থাকে। ওকে, এটা তোমাকে পড়াইছি। এই দেখো, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কে? কার্বন ডাইঅক্সাইড, এটা একটা গ্রিন হাউস গ্যাস। অম্লধর্মী সালফার ডাইঅক্সাইড, আচ্ছা বলো তো সালফার ডাইঅক্সাইড অম্লধর্মী কেন? যারা এটার অ্যান্সার জানো না তারা আমার থার্ড চ্যাপ্টারের, ঠিক আছে, থার্ড চ্যাপ্টারের ভিডিওটা দেখবা, 3.5 ভিডিওটা দেখবা, ওখানে আমি তোমাকে সব শিখাইছি, যে নিচের কোনটি অম্লধর্মী অক্সাইড, নিচের কোনটি উভধর্মী অক্সাইড, নিচের কোনটি ক্ষারধর্মী অক্সাইড, নিচের কোনটি পার অক্সাইড। সো ওই টপিকটা ওইখান থেকে দেখে নিবা, খুব সুন্দর করে তোমাকে ছন্দ টন্দ দিয়ে শিখাইছি, যেন তুমি ভুল করবা না। দেখো এখানে তো আমি একবার বলে দিই, দেখো অধাতুর অক্সাইড অম্লধর্মী, সালফার একটা অধাতু, তাই এটার অক্সাইড অম্লধর্মী। আচ্ছা, এটা কি করতেছে? অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে। হয়ে গেল পড়া। সবুজ কেমিস্ট্রি, এটার অপর নাম তোমাকে কি দিয়েছিলাম? BCS, মনে রাখবা, হ্যাঁ, এটা ওখান থেকে নোটে দেখাই দিলাম। আচ্ছা, এটা নীতি কয়টি? 12টি। এই দেখো আমরা এমসিকিউ সলভ করি। আন্তর্জাতিকভাবে রসায়নবিদদের দ্বারা অনুমোদিত সবুজ রসায়নের নীতি কয়টি? 12টি। ওকে, সহজে পেরে গেলা। আচ্ছা, এখন দেখো তোমাকে কি বলছে এখান থেকে, তুমি সবগুলো পয়েন্ট জাস্ট রিডিং পড়বা। ওকে, আমার বই দেখো দাগা নিতে পারো, রিডিং পড়বা, কিন্তু এখান থেকে কি করবে, যে সর্বোত্তম একটা গোল দিয়ে রাখবা বা স্টার দিয়ে রাখবা, কারণ তুমি এখানে ভুল করতে পারো, বা তোমার কোশ্চেন যে করবেন তিনি এই জায়গাটা একটু উল্টাপাল্টা করে দিতে পারে। এই দেখো, ন্যূনতম ঝুঁকি ঝুঁকির পদ্ধতি ব্যবহার, এইগুলা মানে সর্বোত্তম ন্যূনতম, এগুলা যেন ভুল না হয়। গ্রিনার পদ্ধতি কি উদ্দেশ্য? ক্লোরিনকে বর্জন করা। আচ্ছা, সুপার ক্রিটিক্যাল যেমন আমার বইয়ে লেখা ছিল না, আমি লিখে নিছি, তোমরা চাইলে ভাই লিখে রাখতে পারো সুপার ক্রিটিক্যালের কথাটা। গেল এই যে নিরাপদ দ্রাবক ব্যবহার, তারপর বিক্রিয়ার শক্তি, নবায়নযোগ্য কাঁচামাল, এই যে ন্যূনতম উপজাত, এখানে একটা স্টার্ট দিবা। তারপরে প্রভাবন হলো হচ্ছে প্রয়োগ, ঠিক আছে, ইউজ ক্যাটালিস্ট, তুমি একটা প্রভাবক ইউজ করতেছো। তারপরে প্রাকৃতিক রূপান্তর, এগুলোতে জায়গা রাখলা, তেমন পড়ার কিছু নাই, এটা দাগা রাখলা, এটা দাগা রাখলা। ওকে, এরপর দেখো এইটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, যে গ্রিন কেমিস্ট্রি সহায়ক। দেখো, সহায়ক একটা গোল দাও, সহায়ক তিনটি নীতি, ঠিক আছে, গ্রিন কেমিস্ট্রি সহায়ক তিনটি নীতি। এখন তোমাকে এখানে কি করবে দেখো, বলবে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রি সহায়ক নীতি নয়, এভাবে তোমাকে কোশ্চেনটা দিবে। প্রথমটা দেখো, বর্জ্য পদার্থ রোধকরণ 1 নাম্বার, সেকেন্ডটা হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, 3 নাম্বার ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, আর নাম্বারে মনে করো অন্য একটা দিয়ে দিল, ধরে নাও সর্বোত্তম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, এটা গিয়ে মনে করো একটু কনফিউজ করার জন্য দিয়ে দিল। সো তুমি একটু খেয়াল করে পড়বা যে কোথায় তোমাকে কোশ্চেন ইয়ে করতে পারো, আমি তোমাকে সবই বলে দিবো যে কোথায় কোথায় তুমি ভুল করতে পারো। সো ডোন্ট ওয়ারি, জাস্ট আমার সাথে আগে যাও, দেখবো যে কেমিস্ট্রি তোমার এই বইয়ের উপর একদম পুঙ্খানুপুঙ্খ ধারণা চলে আসছে ইনশাল্লাহ। দেখো, ম্যালিকের অ্যানাইডেজের সঙ্গে কি বললাম? 4-2-3, 423। ওকে, আচ্ছা, এই যে দুইটা তোমার দেখো, দুইটা পদ্ধতি আছে, একটা কি বেনজিনের জারণ, এই যে জারণ, বিউটেনের জারণ, তাই না, অক্সিজেন দিয়ে পোড়ানো মানে কি জারণ। এই দুইটা থেকে তোমার ম্যালিক অ্যানহাইড্রাইড উৎপন্ন হচ্ছে, কিন্তু কোনটা বেটার তোমাকে আমি শিখালাম, কোনটা বেটার বলো তো? বিউটেনটা বেটার। ওকে, দেখো এই যে এই লাইনগুলো দাগায় নিবা, এই যে এইটা হচ্ছে তোমার পরিবেশ বান্ধব, ঠিক আছে, পরিবেশ বান্ধব গ্রিনার পদ্ধতি, এই জন্য এটা বেটার। এটা একটু রিডিং করে নিতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়। এই যে দেখো, স্মোকের কথাটা তোমাকে এখানে বলবে, এই যে বাতাসে সৃষ্ট স্মোক, স্মোকের কি বলছি দেখো, কিভাবে মনে রাখবা, স্মোকের এস তে সালফার ডাইঅক্সাইড, টু তে টু PH2, এই যে PH2 সালফার ডাইঅক্সাইড হয়ে গেল। কি বলছি, বায়ু দূষণ কোথায় হচ্ছে? রাজশাহী CNB মোড়ে, ঠিক আছে। তাহলে বি তে কি বলছি দেখো, বি তে হচ্ছে এই যে ব্রঙ্কাইটিস, আর এন তে নিউমোনিয়া, ঠিক আছে, যদিও নিউমোনিয়া তুমি PN এভাবে লেখো, মানে বানানটা এভাবে শুরু, কিন্তু তুমি এন দিয়ে মনে রাখতে পারো আপাতত, মনে রাখার খাতিরে নিউমোনিয়া। আচ্ছা, এরপরে এই তিনটা রিডিং করবা। দ্রাবক কি কি আছে? 1, 2, 3, 4। এই যে দেখো, এইটা যেটা তোমাকে পড়ালাম, যে গ্রিনারের এক্সাম্পল কি কি আছে। এই যে শস্য দানা, ইক্ষু বা সুগার কেন, কাজু বাদামের খোসা থেকে পলিমার উৎপাদন করতেছে, ঠিক আছে, উদ্ভাবন করছেন, বেশ ইম্পর্টেন্ট। এটা ভালো পদ্ধতি, গ্রিনার পদ্ধতিতে না, পরিবেশ বান্ধব, মানে তুমি রিসাইকেল করতেছো। আচ্ছা, এই যে শিক্ষার্থীর কাছ থেকে তুমি জাস্ট এগুলা একটু দাগায় রাখবা, আমি যেভাবে দাগায় রাখছি, যে ভেজিটেবল অয়েল থেকে বায়োডিজেল তৈরি করতে উপাদান হিসেবে গ্লিসারিন পাওয়া যায়। দেখা গেল তোমাকে এই MCQটা দিয়ে দিল, হ্যাঁ, তুমি বললো যে ভাই আমি তো সারা পুরো বই পড়ছি, কিন্তু এগুলা তো কোথাও পাইনি।
এই দেখো তোমার যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে, কারণ যারা কোশ্চেন করেন তাদের কিন্তু পুরো বই সম্পর্কে খুব ভালো আইডিয়া। তো তোমাকেও এভাবে খুঁটে খুঁটে পড়তে হবে। অটোমোবাইল ইঞ্জিনের অ্যান্টিফিজ হিসেবে ব্যবহৃত হয় এটা, ঠিক আছে, এই যে প্রোপালিন গ্লাইকল। ওকে, আচ্ছা, এটার সংকেতটা কি আবার জেনে রাখবা গেল। সুতরাং আমাদের এই যে বই দাগানো হয়ে গেল, এখন আসলে আমরা কিছু এমসিকিউ সলভ করি। 4.2 আমাদের নেক্সট দিন ইনশাল্লাহ। দেখো, নিচের কোন জোড়াটি বায়ু দূষক, তোমাকে বলো তো, তোমাকে শিখালাম কোন দুটো বায়ু দূষক। দেখো, কার্বন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড, এটা কিন্তু তোমার একদম শুরুতেই পড়ালাম। কার্বন ডাইঅক্সাইড তোমার গ্রিন হাউস গ্যাস, আর সালফার ডাইঅক্সাইড কি ছিল, তোমার হচ্ছে এই যে অ্যাসিড বৃষ্টির সাথে জড়িত ছিল, আবার এই যে স্মোগের মধ্যেও ছিল। হ্যাঁ, স্মোগের মধ্যেও ছিল, বুঝতে পারছো? আচ্ছা, সেকেন্ডটা সলভ করি। বাতাসে সৃষ্ট স্মোকের বেলায় পিএইচ কত বলো তো, কিভাবে মনে রাখবা? স্মোকের এস তে সালফার ডাইঅক্সাইড, টু তে পিএইচ হচ্ছে 2। এই যে এটা তোমার অ্যান্সার। সো এইগুলো আশা করি তোমাদের হচ্ছে ভুল হবে না। আসো, এরপরে কি আছে, গ্রিন কেমিস্ট্রি মূলনীতি 9 কোনটি। এবার আসো অপশনগুলো আমরা পড়ি। বর্জ্য পদার্থ রোধকরণ, সর্বোত্তম উপজাতক, প্রভাবন প্রয়োগ, যথাসময়ে নিয়ন্ত্রণ। এই দেখো, এইখানে তোমার উল্টাপাল্টা করছে, সর্বোত্তম উপজাতক ছিল না, ঠিক আছে, এটা তোমার অ্যান্সার। দেখে আসো একবার। এই দেখো, ন্যূনতম উপজাতক, ঠিক আছে, যেটা তোমাকে বললাম, তোমাকে একটাই চেঞ্জ করে দিয়ে মনে করো কোশ্চেন করলো। বুঝতে পারছো কিভাবে কোশ্চেনটা হবে? আচ্ছা, তো এইটুক ছোট একটা টপিক আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। আমি এভাবেই প্রতিটা টপিক মনে করো তোমার বইয়ের, যেন তোমার বইটাও পুরো পড়া হয়, আমার নোট দেখে তোমরা নোট করে ফেলতে পারো। আমি ইন ডিটেলসে নোট করছি, এবং হচ্ছে বইটা তোমাকে সুন্দর করে দাগায় দিলাম। তো এইভাবে প্রতিদিন তুমি যদি ভিডিও দেখে দেখে একটা করে টপিক মনে করো 15 মিনিট 10 মিনিটের একটা ভিডিও দিলাম, সেটা দেখে তুমি পুরো টপিকটা পড়ে ফেললা, তোমার জন্য কিন্তু খুব ভালো হয়। তাইলে যে তুমি ছোট্ট একটা ভিডিও দেখেই তুমি ওই টপিকটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ কি কি কোশ্চেন আসতে পারে আমি সব বলে দেবো তোমাকে, কোথায় ভুল হতে পারে, কোথায় কি হতে পারে, কোথায় তুমি কনফিউজড হবা, এইগুলো সব বলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ। নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।